বিহার ভ্রমণের একেবারে অন্তিম লগ্নে আমি সাসারাম, বুদ্ধগয়া ও গয়া হয়ে আজ যাচ্ছি সবুজে ঢাকা পাহাড়, মন্দির ও মনাস্ট্রি দিয়ে ঘেরা রাজগীরে। ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম এই রাজগীর। যখন পাটলিপুত্রের গঠন হয়নি সেই সময়ে রাজগীর ছিল মগধ মহাজনপদের রাজধানী। রাজার বাসস্থান বা রাজগৃহ থেকেই এই স্থানের নাম হয় রাজগীর। আজকে রাজগীর ভ্রমণের আমার প্রথম দ্রষ্টব্য নালন্দা মহাবিহার, যেটি ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে সবথেকে প্রাচীন আর বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। রাজা প্রথম কুমারগুপ্ত 427 খ্রিস্টাব্দে এর নির্মাণ করেছিলেন। ভারত ও ইন্দোনেশিয়ার পৃষ্ঠপোষকতায় এবং পাল সাম্রাজ্যের সহায়তায় নালন্দা হয়েছিল সমৃদ্ধশালী, পৌঁছেছিল উন্নতির শিখরে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং প্রায় 3 বছর নালন্দায় বসবাস করেছিলেন। তিনি যখন এখানের পথে বের হতেন তখন সুসজ্জিত হাতি তার পিছনে পিছনে চলত। হাজার হাজার ছাত্র এখানে অধ্যয়ন করতেন। রাজাদের দান থেকেই তাদের আহারের ব্যবস্থা হতো। এখানকার জীবন কঠিন নিয়মাধীনে পরিচালিত হতো। জল ঘড়ির সময় সংকেতে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা হতো। এই বিহারে ছাত্রত্ব দানের আগে নেওয়া হতো অত্যন্ত কঠিন পরীক্ষা। শুধুমাত্র বৌদ্ধ শাস্ত্র নয়, বেদ, সাহিত্য, দর্শন, ব্যাকরণ, জ্যোতিষ, ন্যায় ও রসায়নের মতো বিভিন্ন বিষয়ের চর্চা এখানে করা হতো। তবে অভিশাপ নেমে এলো 1200 খ্রিস্টাব্দে। নালন্দা আক্রমণ করলেন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ধ্বংসস্তূপে পরিণত হলো এই মহাবিহার। মাসের পর মাস ধরে জ্বলতে থাকলো অত্যন্ত মূল্যবান এখানের গ্রন্থাগারটি। পুড়ে ছাই হয়ে গেল জ্ঞানের সমুদ্র। এই নালন্দা শহর রাজগীর ভ্রমণের নানান তথ্য থাকছে আজকের পর্বে। সঙ্গে থাকুন। গয়াতে বিশ্ববোধ মন্দির দর্শনের পরে তারপর আমি হোটেলে গিয়েছিলাম। একটা অটো রিজার্ভ করে নিলাম। ওই অটোটাই আমাকে হোটেল পর্যন্ত নিয়ে গেল। আমার তো লাগেজপত্র সব রেডিই ছিল। আবার ওখানে তুলে তারপরে রাজগীর যাওয়ার যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে আমাকে নামিয়ে দিল। এই আপ ডাউনের জন্য আমার 500 টাকা খরচ করলো। মানে এখান থেকে আমার হোটেল বুদ্ধগয়ার ওখানে, তো বুদ্ধগয়া থেকে আবার এখানে রাজগীর বাস স্ট্যান্ড, আবার গয়া থেকে কিছুটা যেতে হয়। তো আধা ঘন্টা ছাড়া 30 মিনিট ছাড়া এখানে বাস ছেড়ে একটা হোটেলে আমি এখানে এসেছি। যে অটোওয়ালা ছিল তাকেই জিজ্ঞাসা করলো, তা সে বললো এটা ভালো, এখানে একটু দুটো খাই, খেয়ে রাজগীরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। রাজগীর ওই 2 ঘন্টার মতন আমার সময় লাগবে। ওখানে একটা হোটেল একটা বুক করাই আছে। আজকে রেস্ট, আজকে আর সেরকম কোনো কাজ নেই, আজকে রেস্ট। আবার কালকেই নালন্দা, রাজগীর আর জু আছে, অজাতশত্রু, বিম্বিসার, দেখি কি হয়। আমি এখন রাজগীর বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে বাস পেয়ে গেছি, সন্ধ্যে 6টা অবধি বাস যায়। এখান থেকে রাজগীরের ভাড়া হচ্ছে 200 টাকা। এখানে বিভিন্ন রকম বাস আছে, তবে এই বাসটা বেশ ভালো, এসি বাস পুরোটা। তো আপনাদের যদি মনে হয় আপনারা এরকম একটা বাস নিয়ে চলে যেতে পারেন। 2.5 ঘন্টার সময় ধরে যাচ্ছে, 2.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাব। এই হোটেলটায় আমি আছি, হোটেল নারায়ণী। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একদম হাই রোডের ধারেই এই হোটেলটা। হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম। পরিষ্কার, খুব পরিষ্কার। ভালোই, হোটেলটা খারাপ নয়। আমি লোকেশনটা দেখলাম, স্টেশন থেকে 2 কিলোমিটার আর ওই বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটারের মতো। আমি তো আজকে বাসে করে এলাম। আমি আপনাদেরকে একটা ভুল বলেছিলাম, যে বাসটায় করে আমি গয়া থেকে এলাম সেই বাসটা বিহার শরীফ যাবে। তো উনি ভাড়া বলেছিল বিহার শরীফ পর্যন্ত 200 টাকা, আর এই রাজগীর পর্যন্ত 150 টাকা ভাড়া নিল। তো মাঝখানে 1-2 জায়গায় একটু দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার একটু কম আছে বলে 10 মিনিটের মতো করে 2-3 বার দাঁড়িয়েছিল।
তাছাড়া এমনি ঠিকঠাক চালিয়েছে। ওই সময় নিল 2 ঘন্টা 10-15 মিনিটের মতো। তা আপনারা মনে করলে বাসে করেও চলে আসতে পারেন, 150 টাকায় রাজগীর চলে আসবেন। এই যে হোটেলটায় আমি আছি এর ভাড়া এক দিন 1200 টাকা করে পড়েছে। নাম হোটেল নারায়ণী। আপনারা যদি আসেন আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা ভালো করে সব কিছু জেনে তারপর আসবেন। কোনো রকম অসুবিধা হলে আমি তো 2 দিন আছি, আমিও আপনাদের জানিয়ে দেবো। এখানেই এখন আপাতত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেলেই বলে দিলে ওরা খাবার দিয়ে দেবে। আর আশেপাশে সেরকম কোনো দোকান নেই, টোটোয় করে আরও কিছুটা যেতে হবে তাহলে হোটেল আছে। রাত্রিবেলা এখন আর খুঁজছি না, কালকে সকালে দেখে নেবো সব কিছু। এদিকে নালন্দা, মানে এইদিকে গেলে নালন্দা, আর এদিকে গেলে অন্যান্য বাস স্ট্যান্ডের কাছে আর যেসব জায়গা আছে, অজাতশত্রু ফোর্ট, জু, সেগুলো আছে। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলা প্রথমেই চলে যাবো নালন্দা ইউনিভার্সিটি। টাটা, গুড নাইট। আমি এখান থেকে একটা টোটো নিয়েছি, টোটো নিয়ে নালন্দার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে সারা দিনের জন্য ওই দাদাকে নিয়েছি, বেশ ভালো ভদ্র মানুষ একজন। এখান থেকে নালন্দা রিক্সাতে গেলে তো বেশ কিছুটা সময় লাগবে, 30 মিনিট ধরে চলছি। আজকে আমার এমনি একটু দেরি হয়েছে, আমি 11টার সময় বেরিয়েছি। আজকে যতগুলো জায়গা হচ্ছে সেই জায়গাগুলো তো ঘুরবো, যদি কিছু জায়গা বাকি থাকে কালকে আমার জু আছে, জুতে তো আমার একটু সময় লাগবে। আমি ওই জায়গাগুলো খুব ভালোবাসি, তো কাল যদি আজকে কিছু জায়গা আমার বাদ রয়ে যায় তাহলে কালকে যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলো আমি কালকে ঘুরে নেবো। ওনার সাথে 2 দিনের একটা কন্ট্রাক্ট করেছি যে আপনি এই জায়গাগুলো ঘুরিয়ে দিন, আমার যা যা লিস্ট আছে সেই অনুযায়ী। আমি এখান থেকে বাসের ভাড়াটা জানলাম, তো বলছে যে আমার আসলে কি, আমি তো নালন্দার দিকে কিছুটা এগিয়ে এসেছি, আমার হোটেলটা তো 2 কিলোমিটার আগে। তো যদি আপনারা কখনো স্টেশনে আসেন, স্টেশন থেকে যদি বাস ধরেন তাহলে 25 টাকা ভাড়া নেবে, যে আপনাদের নালন্দার গেটের কাছে পৌঁছে দেবে। তারপরে সেই নালন্দার ওখান থেকে আবার আপনাকে 20 টাকা শেয়ার ভাড়া দিয়ে ইউনিভার্সিটির কাছে যেতে হবে। আর যদি ভিতরে আবার ঘোরেন, যে যে জায়গাগুলো আছে, যেমন হিউয়েন সাংয়ের মিউজিয়াম, তারপরে নালন্দার যে মিউজিয়াম বা আর যে যে দ্রষ্টব্যগুলো আছে সেগুলো যদি আপনারা ঘোরেন তাহলে আবার পার হেড 100 টাকার মতন করে নেয় টোটো, সেই জায়গাগুলো ঘুরিয়ে দেয়। তো এইরকম একটা ব্যাপার থাকে। আপনারা যদি দলে আসেন, বেশিরভাগ মানুষ আমি জানি আপনারা সপরিবারেই আসবেন, তো আপনারা একটা বাস স্ট্যান্ড থেকে, বাসে করে আসলে বাস স্ট্যান্ড থেকে, আর ট্রেনে করে আসলে রেল স্টেশনের ওখান থেকে দরদাম করে একটা এরকম টোটো বুকিং করে নেবেন। তবে একটা জিনিস আমি বলি আপনাদেরকে, অনেক ক্ষেত্রে টোটো কিছু কিছু স্পটে, নালন্দা ছাড়া কিছু কিছু স্পটে টোটো যাবে না, কারণ সেখানে সেরকম রাস্তা নেই। তো সেক্ষেত্রে ঘোড়ার গাড়িগুলো চলে যায়। তো ঘুরে আসার জন্য আপনারা টোটো বা বাস ব্যবহার করবেন। কাছাকাছি যে স্পটগুলো আছে সেই জায়গাগুলো ঘোরার জন্য যদি সাথে এমন কোনো মানুষ থাকে যাদের হাঁটা চলায় সমস্যা, তাদের জন্য টমটম ভালো হবে, মানে ঘোড়ার গাড়ি। তো আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। सुधीर जी, यहाँ का खाजा अच्छा है, खरीद ले। सो 250 केजी। हाँ बढ़िया था। ये वो गुड़ वाला भी है। गुड़ वाला, वो चीनी वाला है। ये चीनी वाला है। आधा को दियो। এত ক্রিপসি, মানে মনে হচ্ছে পাঁপড় খাচ্ছি আমি। দারুণ দারুণ খেতে। এটা চিনির হয় আর গুড়েরও হয়, তো আপনারা মনে করলে যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন। আমি অল্প অল্প করে আজকে সারাদিন খাবো, ওই গুড়ের কিছু আর চিনির কিছু মিশিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে যাচ্ছিলাম, ঠিক আছে, এই রাস্তার রোডের ধারে এখানে সব এই পরিযায়ী হাঁসগুলো সব এখানে আছে, মানে ঝাঁকে ঝাঁকে সব বসে আছে। জলটা শান্ত আর ওরা একদম শান্তভাবে ওর সাথে সাথে যাচ্ছে, কি যে ভালো লাগছে। ঠান্ডা না, ওই জন্য এই সময়টা ওরা এসেছে। এগুলো লোকাল হাঁস নয়, একটা পাখিগুলো সব এসেছে। सुधीर जी ये क्या है? ये सर
আচ্ছা আচ্ছা আচ্ছা, জানোয়ার का মানে এখানে পশুর কেনা বেচা, হাট, পিয়ারা। বুকিং অফিস, টিকিট কাউন্টার। এই আমি এখন যাচ্ছি নালন্দা মহাবিহারটাকে দেখতে। তার আগে আপনাদেরকে টিকিটের প্রাইসটা বলে দিই। আপনারা অনলাইনে করবেন, অনলাইন করলে কিন্তু আপনাদের টিকিটের প্রাইস অনেক কম হবে। মানে আমি 40 টাকা দিয়ে টিকিট করলাম, তো অনলাইনে করলে কিন্তু 35 টাকা নেবে। আর যেহেতু আমি ক্যামেরা এনেছি, ক্যামেরার জন্য মানে যদি স্টিল ফটোগ্রাফি করেন উইদাউট ট্রাইপড তাহলে কিন্তু বিনামূল্যে, আর যদি ভিডিওগ্রাফি করেন তাহলে আপনাকে পয়সা দিতে হবে। তো আমি 25 টাকা দিয়ে একটা আমার ক্যামেরার টিকিট করেছি। আর যদি ফরেনার হয় তাহলে হচ্ছে 600 টাকা। আর একটা জিনিস কি, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, তা আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো বিকেল 5টা অবধি খোলা আছে। গরমের সময় মনে হয় 6টা অবধি খোলা থাকতে পারে। মানে যত এএসআই এর যেগুলো হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত 6টা থেকে 6টা গরমে। এখন শীত বলে এরকম। সামনে একটা কি সুন্দর স্তূপা টাইপের আছে। আসুন নালন্দা সম্পর্কে কিছু ছোট ছোট কথা আপনাদেরকে জানাই, কিছু কিছু ইনফরমেশন আপনাদের দিই, আর এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যে জায়গাটিতে এখন আমি আছি সেটি ভারতবর্ষের উত্তর পূর্বে অবস্থিত বিহারের নালন্দা। আর আমার ঠিক এই সামনেই হচ্ছে নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক অবশিষ্ট, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর 23 হেক্টর জায়গা জুড়ে অবস্থান করছে। বিষয়টা কেমন হলো দেখুন। আমি ঠিক এই সামনে থেকেই প্রবেশ করলাম, তো প্রবেশ করে এই ডান দিকে আসতেই আমি এই বিশাল মন্দিরটা পেলাম। এইটা দেখুন, এখনো পর্যন্ত অনেক কারুকার্য করা আছে, যার মধ্যেই কিছু কিছু নবনির্মিত আছে যাতে জিনিসটা ঠিক থাকে। তা এর ভিতরের অংশে ভগবান বুদ্ধের একটা মানে ধ্বংস তো করে দেওয়া হয়েছে, সেই ধ্বংসাবশেষের মধ্যে ভগবান বুদ্ধের একটা বিশাল পায়ের ছাপ পাওয়া গেছে। যে পায়ের ছাপটা থেকে অনুমান করা হয় যে এখানে একটা বিশাল আকার ভগবান বুদ্ধের মূর্তিও ছিল, যার উপাসনা করা হতো। তার ভগবান বুদ্ধের যে উচ্চতা ছিল সেটা মোটামুটি 80 ফুটের সমান। আমি আপনাদেরকে 80 ফুটের বৌদ্ধ মূর্তি দেখিয়েছিলাম ওই ইয়েতে, বুদ্ধ গয়াতে। তো মানে বিশাল, আমাকে এরকম ভাবে দেখতে হচ্ছিল। তো সেরকমই কিন্তু এখানে একটা ছিল, যখন মাথায় এখন ওই জন্য চাল করে দিয়েছে, এটাকে প্রোটেক্ট করা হচ্ছে। এটা একটা মন্দির ছিল, বৌদ্ধ মন্দির ছিল। তা বলছে যে 7ম শতাব্দীতে এর নির্মাণ করা হয়েছিল রাজা পূর্ববর্মনের সময়। তা এই এক্সকাভেশনে মানে খননে এগুলো এখনো পাওয়া যাচ্ছে। তা এই জায়গাটা আরো খুব খনন হচ্ছে, এগুলো নতুন। এই যেগুলো বাঁশ দিয়ে ঘেরা আছে এগুলো নতুন। এই দেখুন মাটি খুঁড়ছে এখনো, তো এইভাবে এখনো খোঁড়াখুড়ির কাজ এখানে চলছে। যদি আরো কিছু নিদর্শন পাওয়া যায়। কোথায় আমি দাঁড়িয়ে আছি, হায় রে কি ভালো লাগছে, গায়ে কাঁটা মারছে। আসুন এখানে 4-5টা ঘুরিয়ে তারপর সামনের দিকে যাব। এমন একটা জায়গায় আমি এসেছি, মানে আমার বুকের ভিতরটা কেমন যেন একটা হচ্ছে। মানে কি ছিল এই জায়গাটা একটা সময়, বাপরে বাপ। বেশ কিছু পর্যটক এসেছে, এই শীতকাল তো এখন এই সময়টা বেশ কিছু পর্যটক এসেছে। ওইখানটাই হচ্ছে ওই মেন এটা, ওখানটা বেশ ভিড় হয়েছে। একটা জিনিস দেখুন, এই যে নালন্দা, এই নালন্দা একটা সময় নালক এবং নালক গ্রামও বলা হতো। তা প্রাচীন যে মগধ, সেই মগধের একটা বৌদ্ধ মঠ এবং মহাবিদ্যালয় ছিল এই জায়গাটা। আর সেখানে ছিল মানে এখানে ছিল বিভিন্ন রকম স্তূপা, বিহার আর বিভিন্ন রকম মন্দির। এই যে বিহার মানে হচ্ছে বসবাস এবং শিক্ষা লাভের স্থান। এই বিহার থেকে এই জায়গাটার নাম হয়েছে বিহার। আর ছিল গুরুত্বপূর্ণ শিল্পকলা, যেগুলো নির্মাণ করা হয়েছিল পাথর, তারপর বিভিন্ন রকম ধাতু দিয়ে। আর দারুণ দারুণ সব মূর্তি এখানে আপনি দেখতে পাবেন।
একটা জিনিস আপনাদেরকে বলি, ঠিক যেইটার উপরে আমি দাঁড়িয়ে আছি এটাও একটা মঠ ছিল বা একটা মন্দির ছিল আপনারা বলতে পারেন। এখানে 101টা ভগবানের মূর্তি খোদাই করা আছে। আর ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোটা হচ্ছে 4 কোণা। তাই এইরকম 4 কোণা মানে একদম সমান মাপের 4 কোণা মঠ বা মন্দির এইখানে খুব ইউনিক। এরকম পুরোপুরি 4 কোণা একটা মঠ বা মন্দির এই যে পুরোটা পুরাতত্ত্ব জায়গা আছে সেখানে কিন্তু নেই। আসুন আপনাদেরকে এই নিচের দিকে, এইখানে তো উপর দিকের গুলো তো সব ধ্বংস হয়ে গেছে, নিচের দিকে এখনো পর্যন্ত সেই ভগবানের মূর্তিগুলো এখনো আছে, পাথর দিয়ে খোদাই করা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সব নিচের দিকটা দেখুন ভালো করে, 101টি দেবতাদের মূর্তি এখানে খোদাই করা আছে। এগুলো সব স্টাকু, এখানে সব পাথর, আরো ধাতুরও কিছু ছিল। এই দেখুন, আজকে রোদের তেজ অতটা না থাকলেও গরম কিন্তু বেশ ভালো আছে। এই জায়গাটা একবার দেখুন, এই জায়গাটা একদম অন্যরকম। এই চত্বরটা বলছি এখানটায় কি ছিল আপনাদেরকে, তবে তার আগে আপনাদের একটা কথা বলি যে এই যে নালন্দা মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয় সেই সময় ভারতীয় উপমহাদেশের মধ্যে সব থেকে প্রাচীন ছিল, সব থেকে প্রসিদ্ধ ছিল এবং এমন একটা আবাসিক মহাবিদ্যালয় সেই সময় আর কোথাও কিন্তু ছিল না। এইটাই ছিল একমাত্র একটা মহাবিদ্যালয় এত প্রাচীন যেখানে সবার প্রথম এখানে থেকে পড়াশোনার ব্যবস্থা করা হয়। আরেকটা জিনিস কি হচ্ছে, এই মহাবিদ্যালয় নির্মাণ করা হয়েছিল 427 খ্রিস্টাব্দে। নির্মাণ করেছিলেন প্রথম কুমারগুপ্ত, মানে গুপ্ত সাম্রাজ্যের একজন রাজা, তিনি এর নির্মাণ করেছিলেন। তারপরে ভারত এবং ইন্দোনেশিয়ার পৃষ্ঠপোষকতায় এবং পাল সাম্রাজ্যের সহায়তায় এই নালন্দা মহাবিদ্যালয় অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে ওঠে। তা বেশ ভালোই ছিল, শিক্ষাদান করা হচ্ছিল এবং এখানকার যারা ছিলেন তাদের ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, সব কিছুর অগ্রসর হচ্ছিল খুব সুন্দরভাবে। কিন্তু 1200 সাল, এই তার মানে নির্মাণের 800 বছর খুব ভালো গেল, কিন্তু যখন 1200 সাল এলো 1200 খ্রিস্টাব্দে, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাবিদ্যালয়ের কাছে একটা অভিশাপ নেমে এলো। কারণ সেই সময় মোহাম্মদ বখতিয়ার খিলজি এই নালন্দা আক্রমণ করে, সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেয়, এই অবশিষ্ট যে কটা এখন আছে, আর তার সাথে এখানে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনের প্রভাবে এখানকার সমস্ত কিছু ম্যানুস্ক্রিপ্ট, যা বইপত্র পুঁথি যা যা ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এমনকি ভালো করে যদি দেখা হয় তাহলে মগধ সাম্রাজ্যের পুঁথি যা ছিল তার কিছুই পাওয়া যায়নি, মানে সেরকম কিছুই পাওয়া যায়নি। সব এখানে যা যা ছিল, বিশাল একটা লাইব্রেরি ছিল, সে সব এখানে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। তা এই যে যেই জায়গাটায় আমি আছি এটা একটা অন্যরকম জায়গা। এখানে এই পিলারগুলো আপনারা দেখছেন এখনো এখানে দাঁড়িয়ে আছে। এই পিলারগুলোর উপরে ঘর ছিল, বারান্দা ছিল, সেখানে থাকা হতো। এবং এই যে কক্ষগুলো দেখছেন, এগুলো যে এখানকার যে সন্ন্যাসীরা বা ভিক্ষুকরা যারা ছিলেন, বৌদ্ধ ভিক্ষুকরা, তাদের জন্য আলাদা আলাদা ঘর করা ছিল। এবং সিঁড়ি যে ছিল, সিঁড়ির তলায় আলো লাগাবার ব্যবস্থা ছিল। তার সাথে ভগবানের যে পুজোর যে জায়গা, সেখানে চক্রাকারে আবর্তন করার সেটা ছিল। তবে এখানে কোনো কুয়ো পাওয়া যায়নি, কিন্তু এইসব জিনিসগুলো পাওয়া গিয়েছিল। মানে আজ থেকে কত বছর আগেও এগুলো দেখলে মনে হয় যে মানে আমরা আধুনিক যেমন ঘর করি, এখানে একটা ঘর, ওখানে একটা ঘর, এই সব জিনিস এখানে আছে। আমি কেমনভাবে ঘুরছি দেখুন, আমি সোজা এসেছিলাম, সোজা যে দুটো জায়গা দেখেছি, তারপরে আমি একদম ডান দিকে চলে এসেছি। এবার এই ডান দিক থেকে পুরো বাম দিকটা ঘুরবো, ঘুরে তারপরে আবার এক্সিট যে পয়েন্টটা আছে সেখান থেকে আমি বেরিয়ে যাব। তো এখানে যে বলছে যে বারান্দাটা ছিল সেটা 2 মিটার উঁচু ছিল। সেই পিলারগুলো দেখুন এখনো এখানে আছে। আসুন দেখি আর কি কি জায়গা আছে। ঘুরতে ঘুরতে আমি একদম শেষ ভাগে চলে এসেছি।
এই দিকটায় দেখুন পাঁচিল দিয়ে ঘেরা আছে, আর কিছু নেই। আর আমি একদম ওই দিক থেকে এলাম, তা ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এই শেষ প্রান্ত এসেছি। আমার ইচ্ছা আছে একদম শেষ প্রান্তটা দেখি, তারপরে পুরো আর যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে এক্সিট হয়ে যাব। তো এই যে যে আমার পিছনে যে বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাও বেশ বড়, উঁচু। এটা একটা মন্দির, সেই কারণেই এটাকে এত উঁচুতে বসানো হয়েছে। তো আপনারা যদি বানানো হয়েছে, তো আপনারা যদি এখানে আসেন, যদি খুব ভালো করে দেখেন, তাহলে এখানে সিংহ, হরিণ এবং ভগবান বুদ্ধের মূর্তি যে আছে সেইটা চিত্র দেখতে পাবেন। তবে খুব ভালো করে দেখতে হবে, এখানে লেখাও আছে, তারাও বলছে যে একদম শেষ অবস্থা, তো খুব ভালো করে দেখতে হবে। একটা জিনিস যেটা আপনাদেরকে আমি বলছিলাম তখন, যে 1200 সালে মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি আক্রমণ করে সবকিছু পুড়িয়ে দেয়, সবকিছু শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। কিন্তু তারপরেও কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়, এর কাজ কিন্তু হচ্ছিল 1400 সাল পর্যন্ত। শেষ যে পাওয়া যায় তাতে 1400 সাল পর্যন্ত এইখানে কিন্তু পড়াশোনার কাজ হয়েছে। আর এখানে যে বিশেষ ব্যক্তিরা ছিলেন, যারা এই মহাবিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন, তাদের বেশ কিছু মানুষের নাম আমি আপনাদেরকে বলছি। যেমন হচ্ছে ধর্মপাল, নাগার্জুন, তারপরে বসুবন্ধু, চন্দ্রকৃতি, ধর্মকৃতি, হিউয়েনসাং, শিলভদ্র। তো এইসব বিভিন্ন মানুষ এই মহাবিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। আরেকটা জিনিস কি, এখানে ব্যাকরণ, গণিতশাস্ত্র, রসায়ন, মহাকাশ, এসব বিভিন্ন বিষয়ে এখানে পড়াশোনা করানো হতো। কিছু কিছু যা অবশিষ্ট আছে তার মধ্যে এটা একটা। আরো একটা মন্দির এখানে আমি দেখলাম। এই মন্দিরটা আবার একটু মানে সিঁড়ি দিয়ে উঠে আসতে হলো, বেশ সুন্দর লাগছে। যেহেতু এতটা উঁচুতে আছি, সেই কারণে বেশ চারদিকটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন কি ভালো লাগছে। একটা জিনিস এখানে যেটা দেখছি, মানে যত আবাসিক ছিল সেগুলো ওই নিচের দিকগুলো। দেখুন এই নিচের দিকে যেগুলো আছে সেগুলোতে মানুষরা থাকতেন, উপাসনা করতেন, যা যা করার করতেন ওখানে। আর এই যে জায়গাগুলো যেগুলো উঁচু, ওই দেখুন ওই একটা, এই একটা, একদম প্রথমে একটা দেখেছিলাম, আবার ওই সামনেও একটা আছে। তো এইগুলো হচ্ছে সব মন্দির ছিল। এখানে ভগবান বুদ্ধার একটা ভীষণ বড় স্ট্যাচুও ছিল, যেখানটায় রাখা হয়েছিল স্ট্যাচুটা, সেটা আছে, কিন্তু সেই উঁচু জায়গাটা আছে, কিন্তু মূর্তি নেই। দেখি যদি মিউজিয়াম যাওয়া যায়, মিউজিয়ামে আশা করি কিছু পাবো, কিন্তু মিউজিয়ামটা শুনছি বন্ধ। থাকলে তো খুব ভালো, যাওয়া যাবে। আসুন চারপাশটা ঘুরে দেখি। এখানে তো একটা জিনিস দেখছি, যে চারপাশে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট ইটের ওপর কারুকার্য করা আছে, স্টাকুর যে কাজগুলো হয়। এখানেও দেখুন একটা সুন্দর মতো একটা কিছু করা আছে, যেগুলো কিছু একটা ছিল, কিছু লেখা থাকলে বোঝা যায়। প্রতিটা মন্দিরের সামনে বোর্ড দেওয়া আছে, তো তাতে কি ছিল খুব সংক্ষেপে বলা আছে। একটা স্ক্যান কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করলে আরো বিস্তারিতভাবে জানা যাবে। আর্কিওলজিক্যাল সার্ভে থেকেই ওগুলো করে দিয়েছে, কিন্তু আমি স্ক্যান করলাম, কোনো কারণবশত হয়তো খুলছে না, মানে ওপেন হচ্ছে না সাইটগুলো। আরো একটা মনাস্ট্রিতে আমি এসেছি। এখানে অজস্র ঘর আছে, দেখুন মোট 34টা ঘর আছে এখানে সন্ন্যাসীদের থাকার জন্য। আর একটা জিনিস যেটা এটা আছে, এখানে একটা কুয়ো আছে, আবার রান্না করার ব্যবস্থা আছে, আবার ড্রেন ছিল জল বের করে দেওয়ার জন্য। এই দেখুন, রান্না হতো। একটা কুয়ো। এই যে এখানে যতগুলো আমি মনাস্ট্রি ঘুরলাম, কুয়ো পাইনি, প্রথমে একটা কুয়ো পেলাম। এই দেখো, হ্যাঁ, ওরে বাপরে, দারুণ গভীর। বাহ, এটা তো বেশ ভালো লাগলো। ড্রেন, জল ছাওয়ার জন্য। আচ্ছা, এটা
কত পুরনো। এই দিকের এই যে মনাস্ট্রিটা আমি এসেছি, এটা মনাস্ট্রি, এটা একটা মন্দির। ওই সামনের গুলো মনাস্ট্রি যেখানে লোক থাকতো। এই মন্দিরটার কারুকার্য কিন্তু খুব সুন্দর। তা এন্ট্রান্সের মুখে একটা বাস দিয়ে বন্ধ করে দিয়েছে। তা নিচের পোর্শনগুলো দেখুন কত লেখা আছে, কিন্তু ওই উপর দিকটা দেখুন কোনো লেখা নেই, মানে বন্ধ করে দেওয়া আছে বলে এই যে আধুনিক মানুষের যে শিলালিপি সেগুলো এখনো পড়েনি। কিন্তু উপর দিকের কারুকার্যটা বেশ সুন্দর লাগছে। আমি দূর থেকে পিছিয়ে পিছিয়ে দেখছিলাম, বেশ সুন্দর লাগছে। বিদেশি পর্যটকরা যারা আমাদের এখানে আসে, কি যে তাদের কাছে আমাদের একটা চিত্র তৈরি হয় এই আধুনিক শিলালিপির জন্য। এই সুরেশ, নরেশ, রিয়া, পিয়া, যাই হোক, কিছু করার নেই। এই গঠনশৈলীটি হল এই মহাবিহারের সবথেকে মনোরম মন্দির। পর্যায়ক্রমে 7টি ধারাবাহিক পর্যায় এখানে দেখতে পাওয়া যায়। প্রথম 3টি আকারে বেশ ছোট আর লুকানো অবস্থায় আছে, পরের 4টি আবার আকারে বেশ বড় আর সুন্দরভাবে দৃশ্যমান। এখানে পঞ্চম পর্যায়টি হলো সর্বাধিক সুন্দর আর খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি 6ষ্ঠ শতাব্দীতে নির্মাণ করা হয়। ভগবান বুদ্ধ এবং বোধিসত্ত্বের মূর্তি এখানে খোদাই করা আছে। এই মন্দিরের আশেপাশে আরও নানান ছোট ছোট মন্দির ও স্তূপা দেখতে পাওয়া যায়, যেগুলি পরবর্তীকালে বিভিন্ন সময়ে নির্মাণ করা হয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভগবান বুদ্ধ এবং মহাবীরের সময় থেকেই নালন্দার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ভগবান বুদ্ধের পরম বন্ধু এবং শিষ্য সারিপুত্রের জন্ম এবং নির্মাণের স্থল হিসাবেও এই স্থানটিকে মনে করা হয়। 1915 থেকে 1937 এবং 1974 থেকে 1982 সালে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ এখানে খনন করে বিভিন্ন ধ্বংসাবশেষগুলির আবিষ্কার করেন। এখান থেকে উদ্ধার করা হয়েছে ভগবান বুদ্ধের বিভিন্ন মুদ্রার বিগ্রহ, অবলোকিতেশ্বর, মঞ্জুশ্রী, তারা, প্রজাপারমিতা, ভগবান বিষ্ণু, শিব, পার্বতী, মহিষাসুর মর্দিনী, গণেশ ও সূর্যের মতো বিভিন্ন বিগ্রহ। এছাড়া বিভিন্ন চিত্র, তাম্রপত্র, নথি, মুদ্রা, ফলক ও টেরাকোটার কাজের মতো নানান জিনিসও উদ্ধার করা হয়েছে, যেগুলি নালন্দা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা চাইলে সেই মিউজিয়াম দেখে নিতে পারেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।